সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের স্ত্রীর নামে ঢাকায় এক বাড়ি, 2 ফ্ল্যাট এবং জমি। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে তেমন অভিযোগ আসেনি, তবে দুর্নীতি হলে তদন্ত হবে, যা বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন ডক্টর মোশাররফ। ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ, মন্তব্য রুহুল কবির রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের স্ত্রীর নামে ঢাকায় এক বাড়ি, 2 ফ্ল্যাট, জমি। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। দৈনিক মানবজমিন পত্রিকা গতকাল রোববার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। গতকালই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয়। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান। ফোনে এই প্রতিবেদকের সঙ্গে তিনি প্রায় 1 ঘন্টা কথা বলেন। কোন সম্পদ কিভাবে কেনা তা প্রথম আলোর কাছে তুলে ধরেন আসাদুজ্জামান মিয়া। তার দাবি, সব সম্পদ বৈধ আয়েই কেনা, তবে মানবজমিন যেসব সম্পত্তির তথ্য প্রকাশ করেছে তার সব তথ্য সঠিক নয়। তাদের যত সম্পদ সেটি আয়কর বিবরণীতে বিস্তারিত উল্লেখ আছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক প্রথম আলোকে বলেন, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। কারো সম্পদ থাকলে সেটা অবৈধ হবে তা নয়। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন। ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন। সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরেই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে। এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। সংস্থাটির আরেক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। আস্থা নিয়ে পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটির শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন এ জ্যেষ্ঠ আইনজীবী। আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে তেমন অভিযোগ আসেনি, তবে দুর্নীতি হলে তদন্ত হবে, যা বললেন ওবায়দুল কাদের। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ আসেনি, তবে দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। রাজধানীর ধানমন্ডিতে আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার অন্ধকারে ঢিল ছুড়তে চায় না। আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ আসেনি, তবে দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে। ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি, তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা
সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এমন ঘটনা ঘটেনি। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন ডক্টর মোশাররফ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়। গুলশানের সেই বাসভবন থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের নেত্রীর সঙ্গে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। এ সময় তিনি জানান, তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি আরো বলেন, আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই, কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করে না, আজকেও তাই হয়েছে। ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে, ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেল লাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে, তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে। দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে। রিজভী বলেন, প্রতিদিন বিএসএফ এর হাতে বাংলাদেশিদের জীবন যাচ্ছে। এখন বাংলাদেশের ওপর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক ট্রেন চললে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে। যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে, তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে। এমপি আনার হত্যা, ফেঁসে যাচ্ছেন একাধিক আওয়ামী লীগ নেতা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় পেছন থেকে কলকাঠি নাড়া আরো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম বেরিয়ে আসছে। তাদের নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ হত্যাকাণ্ডের আগে ও পরে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সরকারের সবুজ সংকেত মিললেই সন্দেহের তালিকায় থাকা এসব আওয়ামী লীগ নেতাকে একে একে গোয়েন্দা জালে আটকানো হবে। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকেও এমপি আনার হত্যাকাণ্ডের অনেক অজানা তথ্য মিলছে বলে জানাচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার। লায়লা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে কুমিল্লার পুলিশ। সোমবার রাত 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে। কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে। আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে। এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে একটি মামলা করেন টিকটকার লায়লা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14ই মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ 11ই জুন। 2007 সালে
সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে কারাবন্দী করা হয়। পরে ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্তি পান তিনি। যুদ্ধাপরাধী দল জামায়াতকে সঙ্গে নিয়ে ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার গঠন করে বিএনপি। জোট সরকার তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে আইন পরিবর্তন করে উচ্চ আদালতের বিচারকদের অবসরে যাওয়ার বয়সসীমা বাড়ায়। এর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে আওয়ামী লীগ। এক পর্যায়ে ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়। ২০০৭ সালের ১৬ই জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখা হয়। সেখানে প্রায় ১১ মাস আটক থাকার সময় শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তার মুক্তির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন শুরু করেন। আন্তর্জাতিক মহল থেকেও শেখ হাসিনার মুক্তির প্রতি সমর্থন জানানো হয়। নানাবিধ চাপে ২০০৮ সালের ১১ই জুন অস্থায়ী জামিন পেয়ে কারামুক্ত হন শেখ হাসিনা। মুক্তি পেয়েই শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। পরে ২০০৮ সালের ৬ই নভেম্বর দেশে ফেরেন তিনি। সে বছরের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এরপর আরো ৩ দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। শেখ হাসিনা ৫ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আর কেউ এতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেননি।